সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে। আমি আসমাউল হোসনামি। আমাদের আজকের ক্লাসের বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়, পাঠ শিরোনাম বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। আমরা আজকে এই অধ্যায়ের পাঠ 4, 5 এবং 6 সম্পর্কে জানবো। পাঠ শুরু করার আগে চলো আমরা প্রথমেই জেনে নিই যে এই পাঠ শেষে আমরা কি কি বিষয় জানতে পারবো। এই পাঠ শেষে আমরা এশিয়া মহাদেশের জনসংখ্যা, অর্থনীতি এবং ধর্ম সম্পর্কে জানতে পারব। এরপর আমরা এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান সম্পর্কেও ধারণা লাভ করব। প্রিয় শিক্ষার্থী, মূল পাঠ শুরু করার আগে চলো আমরা এই অধ্যায়ের আগের ক্লাসে কি কি জেনেছি সেটা একবার মনে করে নিই। এই ক্লাসের আগের পাঠে আমরা জেনেছিলাম মহাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে। এরপরে আমরা জেনেছিলাম এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে এবং এর আয়তন সম্পর্কেও। তারপর আমরা জেনেছিলাম এশিয়া মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্যময় যে ভূপ্রকৃতি এবং এর জলবায়ু সেই সম্পর্কে। চলো আমরা আজকে আমাদের মূল পাঠ শুরু করি। আমাদের আজকের মূল পাঠ 4, এশিয়ার জনসংখ্যা, অর্থনীতি এবং ধর্ম। প্রথমে আমরা কথা বলবো এশিয়ার জনসংখ্যা নিয়ে। জনসংখ্যা কাকে বলে বলতো? এই যে আমি একজন, তুমি একজন, অন্য আরেকজন, এরকম, অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তি এক একজন। একটা দেশে অথবা একটা এলাকাতে এরকম যতজন লোক বাস করে সেটা হচ্ছে সেই এলাকার জনসংখ্যা। তেমনি করে একটি দেশ, একটি মহাদেশেও ঠিক কতজন লোক বাস করে সেটা হচ্ছে সেই মহাদেশের জনসংখ্যা। তো আমরা আগে জেনেছি যে পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম হচ্ছে এশিয়া মহাদেশ। এটি আয়তনে পৃথিবীর স্থলভাগ যতটুকু আছে তার 3 ভাগের 1 ভাগ। তোমাদের মনে আছে আয়তন কত? এশিয়া মহাদেশের আয়তন হচ্ছে 4,46,14,000 বর্গ কিলোমিটার। এত বড় একটা মহাদেশ, সেই মহাদেশের আয়তন যে শুধু বড় তা না, এর জনসংখ্যাও কিন্তু সেই রকমই অনেক বৃহৎ। কেমন করে আমরা জানছি যে জনসংখ্যার প্রভাব বেশি, সেটা আমরা তোমাদের সাথে এখন আলোচনা করব। বিশ্বের জনসংখ্যার মোট 7 ভাগ অর্থাৎ 60% লোক বাস করে হচ্ছে এশিয়া মহাদেশে। পুরো পৃথিবীতে মনে করা হয় যে জনসংখ্যা হচ্ছে প্রায় 700 কোটি। এই 700 কোটি জনসংখ্যার মধ্যে শুধুমাত্র এশিয়াতে বাস করে 442 কোটি 70 লক্ষ, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ লোকের বসতি হচ্ছে এশিয়াতে। আমরা এর আগে বলেছি যে স্থলভাগের 3 ভাগের 1 ভাগ হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত, আর জনসংখ্যার ক্ষেত্রে বলছি 4 ভাগের 3 ভাগ লোক বাস করে এখানে। তো স্বভাবতই বুঝতে পারছো যে এখানে জনসংখ্যার ঘনত্বটা একটু বেশি। তবে এশিয়ার সব জায়গায় যে সমানভাবে লোক বাস করে তা কিন্তু না। যেমন ধরো মধ্য এশিয়া, সাইবেরিয়া এবং দক্ষিণ পশ্চিম এশিয়ায় কম লোক বসবাস করে, আর পূর্ব এশিয়া বিশেষ করে ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে ঘনবসতি অর্থাৎ লোক সংখ্যা অনেক বেশি। প্রায় 2/3 অর্থাৎ এশিয়ার জনসংখ্যার 2/3 লোকই এই এলাকায় বাস করে এবং জনবসতির বেশিরভাগ অংশ হচ্ছে গ্রামাঞ্চলে বাস করে। এশিয়ার মধ্যে আয়তনে ও লোক সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন, আর সবচেয়ে ছোট হচ্ছে মালদ্বীপ। চীনের জনসংখ্যা সবচাইতে বেশি। সেই জনসংখ্যা কত তোমরা জানো? সেই জনসংখ্যা হচ্ছে 137 কোটি 20 লক্ষ জনগণ বাস করে চীনে। এর পরের অবস্থান হচ্ছে ভারতের। ভারতের জনসংখ্যা হচ্ছে 131 কোটি 40 লক্ষ, আর মালদ্বীপের জনসংখ্যা হচ্ছে মাত্র 3 লক্ষ। বলেছি আগে এটা ছোট দেশ। এই যে আমরা এতক্ষণ এই সংখ্যাগুলো বললাম, এটার তথ্যসূত্র হচ্ছে বিশ্ব জনসংখ্যা ডাটা শীট 2015। এখন আমরা আলোচনা করব এশিয়া মহাদেশের অর্থনীতি নিয়ে। এশিয়া মহাদেশ কৃষি প্রধান। ধান উৎপাদনে পৃথিবীর শীর্ষস্থানীয় হচ্ছে এশিয়া মহাদেশ। সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় চীন দেশে। একইভাবে পাট উৎপাদনে ভারত হচ্ছে প্রথম আর বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়। তারপর দেখো চা উৎপাদনের কথা চিন্তা করি। চা উৎপাদনের ক্ষেত্রে দেখবো আমরা চীন হচ্ছে চা উৎপাদনে প্রথম, ভারত হচ্ছে দ্বিতীয়, আর শ্রীলঙ্কা হচ্ছে চতুর্থ। এগুলো হচ্ছে কৃষি ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে আমরা এশিয়ার বিভিন্ন দেশের অবস্থান সম্পর্কে জানলাম। আমরা আরো জানি যে এশিয়া মহাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। প্রাকৃতিক সম্পদ কাকে বলে তোমরা জানো? যেই সম্পদ প্রকৃতি থেকে তৈরি হয়েছে বা প্রকৃতি থেকে প্রাপ্ত তাকে আমরা বলি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তো এই প্রাকৃতিক সম্পদে এশিয়া মহাদেশ অনেক প্রাচুর্য রয়েছে। প্রাকৃতিক সম্পদগুলো কি কি এশিয়া মহাদেশে? সেগুলো হচ্ছে ভূগর্ভস্থ তেল, গ্যাস, ম্যাঙ্গানিজ, আকরিক, লোহা, কয়লা প্রভৃতি।
জ্বালানি তেল, যেটা ছাড়া নাকি কলকারখানা, শিল্প কারখানা, যানবাহন এগুলো অচল, অর্থাৎ এগুলো কোনো কিছুই চলবে না যদি তোমার জ্বালানি তেল না থাকে। তো এক কথায় বলা যেতে পারে যে পুরো পৃথিবীতে অচল হয়ে যাবে যদি আমরা জ্বালানি তেল না পাই। পৃথিবীর বেশিরভাগ জ্বালানি তেল কোত্থেকে আসে তোমরা জানো? পৃথিবীর বেশিরভাগ জ্বালানি তেল আসে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশ, যেমন সৌদি আরব, ইরান, ইরাক, আরব আমিরাত, কুয়েত, এইসব দেশ থেকে। এইসব দেশ থেকে প্রাপ্ত জ্বালানি তেলের উপরে বলতে গেলে পুরো বিশ্ব হচ্ছে নির্ভরশীল। এছাড়াও সাগর, মহাসাগর, নদ নদী এগুলোর সুবিধা থাকার কারণে কি হয়েছে জানো? এইসব সুবিধা থাকার কারণে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে এবং সেই দেশগুলোর সাথে বিশ্বের অন্যান্য দেশে বাণিজ্যিক সুবিধা বা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হয়েছে, বেশ অগ্রগামী হয়েছে। মহাসাগর, সাগর এগুলোর কাছে বা তীরবর্তী বন্দর এগুলোর থেকে ব্যবসা বাণিজ্যটা অনেক বেশি ফ্লো পেয়েছে। এই মহাদেশে অবস্থিত চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত এগুলো শিল্প ক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভ করেছে। এছাড়া আমরা এটা উল্লেখ করতে পারি যে পুরো পৃথিবীতে জাপান শিল্প সমৃদ্ধ দেশের মধ্যে তৃতীয়। এছাড়াও গার্মেন্টস শিল্পে বাংলাদেশ বেশ এগিয়ে যাচ্ছে। এখন আমরা আলোচনা করব এশিয়া মহাদেশে ধর্ম নিয়ে। পৃথিবীর প্রায় সকল ধর্মের উদ্ভব হয়েছে এশিয়া মহাদেশে, অর্থাৎ প্রধান প্রধান ধর্মগুলোর কথা তুমি যদি বলো তাহলে দেখা যায় যে প্রায় সব প্রধান ধর্মগুলোর উদ্ভবই হয়েছে এশিয়া মহাদেশে। প্রাচীন ধর্মের মধ্যে জৈন, হিন্দু, বৌদ্ধ এই সবকটি ধর্মের সৃষ্টিও কিন্তু হয়েছে এই এশিয়া মহাদেশে। এরপর ইহুদি ও পরে খ্রিস্ট ধর্মের উদ্ভব ঘটে দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে। শুধু তাই না, এই মধ্যপ্রাচ্য থেকেই সপ্তম শতকে ইসলাম ধর্ম পুরো বিশ্বে ছড়িয়ে যায়। সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরীফ প্রত্যেক মুসলমানের জন্য একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত। এছাড়া ভারতের গয়া এবং কাশী হিন্দুদের পবিত্র তীর্থস্থান, আর বৌদ্ধদের পবিত্র তীর্থ হচ্ছে বৌদ্ধ গয়া, যেটা নাকি ভারতে অবস্থিত। তো আমরা এতক্ষণ বিভিন্ন ধর্মের সৃষ্টির কথা জানলাম। আমরা আরো জানলাম যে পৃথিবীর তিনটি প্রধান ধর্ম, ধরো মুসলমান, তারপর হচ্ছে ইহুদি, খ্রিস্টান, এই তিনটি ধর্মেরই পবিত্র স্থান সেটা অবস্থিত হচ্ছে জেরুজালেম শহরে। তো ধর্মীয় দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখছি যে অনেক প্রাচীন কাল থেকে আসলে ধর্মীয়ভাবে বিভিন্ন ধর্মের মিলনস্থল আসলে হচ্ছে এশিয়া। এরপরে আমরা পড়বো এই অধ্যায়ের পাঠ 5 এবং 6 সম্পর্কে, যেখানে আমরা দেখবো এশিয়া মহাদেশে বাংলাদেশ অবস্থান সম্পর্কে। তার আগে চলো আমরা পর্দায় কৃষি উৎপাদন অনেক ভালো হচ্ছে, এজন্য বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং নদীমাতৃক দেশ। তাহলে চলো বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলো কি সেটার কথা আমরা জানি। বাংলাদেশের প্রধান নদী হচ্ছে তিনটি। এই তিনটি নদী হচ্ছে পদ্মা, মেঘনা এবং যমুনা। এই তিনটি প্রধান নদী ছাড়াও আরো কতগুলো বড় বড় নদী বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে ব্রহ্মপুত্র, শীতলক্ষা, তিস্তা, সুরমা, কর্ণফুলী, মধুমতি, আড়িয়াল খাঁ, বুড়িয়াগঙ্গা এগুলো। অধিকাংশ নদীর উৎস হচ্ছে ভারত, অর্থাৎ ভারত থেকে এই নদীগুলো আমাদের দেশে থেকে প্রবাহিত হয়েছে। সাধারণত বর্ষাকালে, যে কিছুক্ষণ আগে বলছিলাম যে বর্ষাকালের প্রাধান্য বেশি, বর্ষাকালে এই নদীগুলো ফুলে ফেঁপে অনেক সময় ভয়ঙ্কর আকার ধারণ করে। পলি মাটি দিয়ে যেমন আমাদের দেশের জমি তৈরি হয়, ঠিক তেমন ভাবে আবার অনেক অংশে ভাঙনও ঘটে। এভাবেই ভাঙা গড়ার খেলা চলতে থাকে। বাংলাদেশের দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর। এই সাগর, এই বিশাল জলরাশি আরো দক্ষিণে গিয়ে ভারত মহাসাগরের সাথে মিশেছে, অর্থাৎ বঙ্গোপসাগর হচ্ছে ভারত মহাসাগরের একটি উপসাগর। বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখলাম যে এই বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। চট্টগ্রাম, মংলা, পায়রা এই তিনটি সমুদ্র বন্দর হচ্ছে বাংলাদেশের উল্লেখযোগ্য সমুদ্র বন্দর, কারণ এই তিনটি বন্দর দিয়ে বাইরের বিশ্বের সাথে আমাদের দেশের বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছে। অর্থাৎ নৌপথে বা জাহাজ পথে যে সমস্ত জিনিস আমদানি অথবা রপ্তানি করা হয় সে সবগুলো করা হয় মূলত এই তিনটি বন্দরের মাধ্যমে। বঙ্গোপসাগরের তীরে রয়েছে কক্সবাজার। সেই কক্সবাজারে রয়েছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। তোমরা পর্দায় সমুদ্র সৈকতের ছবি দেখতে পাচ্ছ। দেশ বিদেশের প্রচুর পর্যটক কিন্তু এই সমুদ্র সৈকত
পরিদর্শন করতে আমাদের দেশে আসেন। এই পর্যটন কেন্দ্র ছাড়াও বাংলাদেশে আরো কিছু পর্যটন কেন্দ্র রয়েছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে টেকনাফ, সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন হচ্ছে একটা প্রবাল দ্বীপ, এবং পটুয়াখালীতে যে কুয়াকাটা সমুদ্র সৈকত আছে সেটাও কিন্তু অনেক পর্যটকের আকর্ষণের কেন্দ্র। বাংলাদেশে রয়েছে পৃথিবীর বৃহত্তম শ্বাসমূলীয় বনভূমি, যেটাকে বলা হয় ম্যানগ্রোভ। সেটা হচ্ছে সুন্দরবন। তুমি সুন্দরবনের ছবি দেখতে পাচ্ছ। এই সুন্দরবনে রয়েছে পৃথিবীর অন্যতম বন্যপ্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, যা আমাদের জাতীয় পশু হিসেবে বিবেচিত, তাই না? এই সুন্দরবনের নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন প্রাণীর আবাসস্থলের কারণে এটি কি হয়েছে জানো? এটি বিশ্ব ঐতিহ্য মর্যাদা লাভ করেছে। এছাড়া বাংলাদেশের বেশিরভাগ অংশ সমতল, কিন্তু কিছু কিছু উচ্চভূমিও রয়েছে। সেই উচ্চভূমির মধ্যে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই তিনটি পার্বত্য জেলার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুবই মনোমুগ্ধকর। এই পার্বত্য অঞ্চলে রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সেই বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডং বা বিজয়। এই পর্বতশৃঙ্গটি অবস্থিত হচ্ছে বাংলাদেশের বান্দরবন পার্বত্য জেলায়। তো এই যে আমাদের পর্বতশৃঙ্গ, যেটা আমাদের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলে বিবেচিত, তার উচ্চতা হচ্ছে 1231 মিটার। আমরা জানি যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম এভারেস্ট। মনে আছে নিশ্চয়ই তোমাদের? এখন আমাকে বলো তো, এভারেস্টের উচ্চতা কত? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এভারেস্টের উচ্চতা হচ্ছে 8850 মিটার, অনেক উঁচু। সেই তুলনায় আমাদের তাজিং ডং বা বিজয়ের উচ্চতা খুবই কম, কিন্তু তারপরও এটি আমাদের গর্ব। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের আয়তন, বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। তোমরা জানো যে বাংলাদেশ এবং ভারত, অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ ভারতের মধ্যে স্বাক্ষরিত যে স্থল সীমানা চুক্তি, সে অনুযায়ী 2015 সালের 31শে জুলাই দুই দেশের পারস্পরিক ছিটমহল বিনিময় হয়, যার ফলে বাংলাদেশের মোট ভূখণ্ডে 10,041.25 একর জমি যুক্ত হয়েছে। শুধু তাই না, বঙ্গোপসাগরে ভারত এবং মিয়ানমারের সাথে আন্তর্জাতিক আদালতে জলসীমা মামলার রায়ের বাস্তবায়নের ফলে আমরা প্রায় 1 লক্ষ বর্গ কিলোমিটার বেশি জলসীমা পেয়েছি। তো এই যে আমাদের মূল ভূখণ্ড পরিমাণ আমরা জানলাম, আমাদের দেশের আয়তনের পরিমাণ জানলাম, আমরা আমাদের জলসীমার পরিমাণটাও জানলাম। এখন আমরা জানবো আমাদের দেশের লোক সংখ্যা কত। আমাদের মোট জনসংখ্যা হচ্ছে 14,72,72,364 জন। ঠিক আছে? এই তথ্য আমরা কোথায় পেয়েছি? এই তথ্য সূত্র হচ্ছে 2011 সালের আদমশুমারি। বাংলাদেশের আয়তনের তুলনায় জনবসতি একটু বেশি, সুতরাং বাংলাদেশ কি বিশ্বে যেসব ঘনবসতিপূর্ণ দেশ আছে সেগুলোর মধ্যে বাংলাদেশ হচ্ছে একটা অন্যতম। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে এবং অপরিকল্পিত ভাবে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু আমাদের উন্নতিটা বাধাগ্রস্ত হচ্ছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। চলো আমরা একটু দেখি যে এই ক্লাসে আমরা কি কি শিখলাম। আমরা জেনেছি এশিয়া মহাদেশের জনসংখ্যা, অর্থনীতি এবং ধর্ম সম্পর্কে। সেই সঙ্গে আমরা আরো জেনেছি যে এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান সম্পর্কে। সেই সঙ্গে আমরা জেনেছি যে বাংলাদেশ এশিয়ার কোথায় অবস্থিত, বঙ্গোপসাগর বাংলাদেশের কি ভূমিকা রাখছে, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে জেনেছি আমরা, বাংলাদেশের আয়তন, বাংলাদেশের জনসংখ্যা। তো আমরা মোটামুটি একটি ধারণা পেয়েছি। তোমরা যদি এই ক্লাসটি ভালোভাবে বুঝে থাকো তাহলে নিশ্চয়ই বাড়ির কাজ দিয়ে করতে পারবে। আমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে এশিয়া মহাদেশের অর্থনৈতিক চিত্র ব্যাখ্যা করো। বাড়ির কাজ নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। তোমরা এই বাড়ির কাজটি করে তোমাদের কাছে এখন জমা রাখবে, তারপরে যখন স্কুল খুলবে তখন তোমাদের শ্রেণী শিক্ষককে এটা জমা দিবে। প্রিয় শিক্ষার্থী, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি বিধি মেনে বাসায় অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। Hello students, hope you are all well. Today we are going to learn class 8 English paper 2, unit 11, capitalization and punctuation. So there are 3 expected learning outcomes today. Number 1, to learn the rules of using capitalization. Number 2, to identify and know about the main punctuation symbols.
And number 3, to learn how to use punctuations appropriately. Let's introduce capitalization with its use. Let's read the story given below and identify the capital letters used. There was a poor boy named Raki. He lived in a small village of Gorashal in Polash Upazila under Norsingdi district. His mother died on a Sunday in January 1994. At that time, Raki was only 5. When he was 12, he started to work in a rich man's family as a domestic help, since his father was not in a position to bring him up. Rakib used to obey the orders of the family members, although Mojnu, the only son of the rich man, did not like to get things done by Rakib. Rakib was happy to see his master's son going to school named Fulkuri High School. Although he had to work hard, he used to ponder upon the things and events around him whenever he could find time. Now we have read the passage. Let's try to identify all the capital letters that have been used and also try to learn why. Now let's quickly identify the capital letters used here, and I'll try to explain why. Let's check the answers. I'm sure most of you would have identified the capital letters, but let's try to understand why they have been capitalized. See, the T in there that's capitalized because it's the beginning of a sentence. Then in Rakib, the R is capital because it's a proper noun. Similarly, in Gorashal, Polash, Norsingdi, Mojnu, Fulkuri High School, all of these are proper nouns. Then we also see that Sunday and January, they are capitalized. These are mainly because they are proper nouns, the names of days and months. Now let's read the second part of the paragraph. And in this case, you would have to identify the capital letters on your own and also the reasons why they have been capitalized. I want to learn what my master's son is learning, said Rakib to himself. He made friendship with Mojnu. Mojnu used to tell stories to Rakib about the success of some hard-working people with a view to inspiring his friend. He also used to tell stories about some countries such as Singapore, Australia, and Japan. Rakib thought, if I could go to the countries. He started to learn English and Japanese languages through watching TV and by reading books named Learn English, Learn Japanese. Alongside learning languages, he started to learn about different nations such as the French, the Americans, and the Indians. Now you would have to identify the capital letters used in this paragraph and also find out the reasons why they're capitalized. I'm sure most of you would be able to do it. Now, let's quickly look at the answers. So, what is your opinion about the rules used in English grammar for capitalization based on what you have seen in this paragraph? So, let's look at the rules for capitalization. The first rule is, the first letter of the first word in the sentence is normally capitalized. Example, T in the bird is flying. Then all the proper nouns are capitalized, like names of people, names of places, names of days, months, rivers, mountains, huge constructions. You could see like Raki, Mojnu, Rahim, these are names of people, Gorashal, Polash, Norsingdi, these are places, days like Sunday, Monday, months like January, February, March, rivers like Podda, Ganges, Meghna, mountains like the Everest, Mount Cook,
constructions like the Sears Tower, the Eiffel Tower, these are all proper nouns. Similarly, the names of organizations are also proper nouns and they are all capitalized, like Savard High School, Notre Dame College, World Bank. These are all proper nouns. Then the fourth one is the pronoun I. This is always capitalized. And the fifth rule is the name of nations, like Bangladesh, America, Britain. These are all capitalized. So, then number 6, the main words in a title of a book or of a chapter or an article are normally capitalized, like learn English, learn Japanese, great expectations. These are all capitalized. Number 7, the main words of historical events and documents are also capitalized, like the Declaration of Independence, the French Revolution, etc. These are all, like the Declaration of Independence is a document, and the French Revolution is a very, very famous historical event, and these are all capitalized. Then letters and acronyms that stand for the names or organizations, like UNICEF, TV, television, and IELTS. These are all acronyms. So UNICEF is an organization, TV is the acronym for television, IELTS is an acronym for an exam for competence of English. These are all capitalized. Then number 9, the names of Almighty and related pronouns are all capitalized. Like, I am surprised to see God's power and His immense love for mankind. Here you see both God, the G is capitalized, and His is also, the H is capitalized because the pronoun represents God. And then finally, the first word in quotation marks is normally capitalized. So, he said to me, go home at once. So, the G in the quotation is capitalized. So, by now, you have learned a fair bit about capitalization. Now, let's learn about the use of punctuation. Look at the following punctuation marks and discuss their name and what they're used for. Let's have a look one by one. The first one is question mark. The second one, as you can see, is an exclamation mark. The third one is a period. The fourth one is a comma. The fifth one is colon. The sixth one is a semicolon. Then we have quotation mark. Then an apostrophe. Then we have a dash. Finally, we have brackets. So you can see here are 10 different punctuation marks. A question mark, an exclamation mark, a period, a comma, a colon, a semicolon, a quotation mark, an apostrophe, a dash, and finally brackets. Now, let's learn one by one the function of the different punctuation marks. Let's start with the question mark. It is used at the end of an interrogative sentence like, what is your name, please? Where do you live? Was she happy to see you? It is also used in brackets to express a doubt. His mother died of cancer. Question mark in brackets. Then we have exclamation mark. It is used to express strong feelings such as astonishment, delight, and anger.
For example, what a huge snake! Exclamation mark. Wow, what a great shot! Exclamation mark. Go now! Exclamation mark. If I were a bird! Exclamation mark. Then we have period. After this mark, one must have a pause. It is used at the end of assertive, imperative or operative sentences. Examples. Faridol is a good boy, period. Do not run in the sun for a long time, period. May Bangladesh live long, period. It is also used in abbreviations like PhD, MPhil, MA, BBA. Then we have comma. Comma is used to separate the items in a list. Example, mangoes, comma, oranges, comma, jackfruits, comma, etc. That's a list. It is used to address someone like dear Rakib, comma, dear sir, comma. It is used to separate introductory yes, no, well, like yes, comma, no, comma, well, comma, when they used in the beginning of a sentence. And it is used to separate an adverbial clause when used at the beginning of a sentence. For example, if it rains, comma, I will not go to school, full stop. Then we have colon. A colon is used after thus, as follows, or the following. Example, the list is as follows. Rice 5 kgs, lentil 1 kg, potatoes 2 kgs, and milk 2 liters. Then to separate two sentences of which the second clarifies the meaning of the first. I know Professor Motin well, colon. We lived together for 5 years. It is also used to separate the speaker and the speech or words, like Sajjad, colon. How can I help you? Then we have semicolon. A semicolon is used to separate different sense groups of a sentence or a list. For example, our English teacher asked us to stop playing, semicolon, to start working in the garden, semicolon, and then to go home. It is also used if the clauses in a compound sentence are not connected with a coordinating conjunction, like and, but, etc. For example, to err is human, semicolon, to forgive is divine. Then we have quotation mark. Quotation marks are used to quote someone directly. Like, example, my father said, open quotation mark, help the poor, close quotation mark. It's used to indicate the names of books, like open quotation mark, King Lear, close quotation mark. Or Shesher Kobita, you can use it similarly. Then it is also used to highlight a specific word. Example, open quotation mark I, close quotation mark, is a personal pronoun. I is a personal pronoun. Then we have apostrophe. It is used to form the possessives like Rahim's book, children's park, boys' school, etc. It is also used to make contracted forms of words like don't is the short form of do not, isn't short form of is not, wasn't short form of was not. Similarly, it's used to indicate omission of a letter like 7 o'clock, or form a plural of a number or a letter like 5 tens make a 50. How many A's are there in the word? Then we have dash. It is used to indicate a sudden change in a sentence, like if I had huge money, dash, of course, I should not talk about money. Or it is used to emphasize a previous idea, like Pankaj is a good student, dash, perhaps the best. Or it is used to form compound words like father dash in dash law, father-in-law. And finally, we have brackets. Brackets are frequently used in mathematics, but they are also used to give explanation of some words or ideas, especially complex ones. For example, teachers use realia
real objects in their teaching. You can see the real objects is in bracket, and it denotes the meaning of realia, which is quite a complex word. Now let's do a quick exercise on punctuations. Read the following dialogue and use punctuation marks in each gap as necessary. This is a conversation between Disha and Papia. By now, we have learned the uses of multiple punctuation marks, and I'm quite sure all of you would be able to get it right. So, let's quickly look at the answers. Disha, did you call me yesterday? Question mark. Papia, sorry, comma, I forgot to call you, exclamation. However, comma, Nuzrul called you, exclamation. Disha, why did Nuzrul call me? Question mark. Papia, he said, colon, open quotation, I want to give some things to Disha, close quotation. Disha, what are those things? Question mark. Papia, so far as I know, colon, they are a set of books, comma, a box of color pencils, comma, an Oxford dictionary, comma, and a laptop, full stop. I'm sure most of you would have guessed it right. Now, let's quickly recap what we learned today. Today we learned three things. First, what are the rules for capitalization and how to use it. Second, what are the main punctuation symbols and their uses. And third, how to use punctuations appropriately. Now, it's time for today's homework. Read the following application written by a student. Try to figure out why his English teacher has underlined some areas. Consider capitalization and the use of punctuations appropriately. The application reads as below. The headmaster, Elite High School, Dhaka Shodor, Dhaka. Subject, prayer for activating the school library. Dear sir, with due respect, I would like to draw your kind attention to the fact that our school library has remained closed for a long time. Therefore, we hope that your honor would be kind enough to take necessary steps to make the library useful for students. Faithfully yours, your most obedient pupil, Abidur Rahman, Class 8, roll number 10. You have to figure out why the teacher has underlined some specific areas of this application, and you have to try to rectify them with capitalization and punctuation as needed. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বিষয়ের তৃতীয় অধ্যায় সপ্তম পরিচ্ছেদ অর্থাৎ উপসর্গ ক্লাসে আমি তোমাদের সাথে আছি জানাতুল ফেরদৌস। তো আজ আমরা এই পাঠ শেষে যা যা শিখবো তা চলো প্রথমেই জেনে নেওয়া যাক। আজ আমরা এই পাঠ শেষে শিখতে পারবো উপসর্গ কি, উপসর্গের প্রকারভেদ এবং বিভিন্ন প্রকার উপসর্গের প্রয়োগ। তো উপসর্গ কি সেটা জানার আগে চলো আমরা কিছু শব্দ দেখে নিই। ভাব, ছায়া, পেট, দেশ, হাড়। এই যে আমরা শব্দগুলো দেখলাম, এই শব্দগুলোর আগে আমরা কিছু শব্দাংশ চলো যোগ করি। ভাবের সাথে প্র, ছায়ার সাথে আ, পেটের সাথে ভর, দেশের সাথে আ এবং হাড়ের সাথে পরি। এই যে আমরা শব্দাংশগুলো যোগ করলাম, দেখো তো যোগ করার ফলে কি দাঁড়াচ্ছে। প্রথমে দেখো ভাবের সাথে আমরা প্র শব্দাংশ যোগ করেছি। এই যে আমরা ভাবের সাথে প্র শব্দাংশ যোগ করলাম, যোগ করার ফলে কিন্তু দাঁড়াচ্ছে প্রভাব।
এই যে ভাব এবং পরবর্তীতে হয়ে গেল প্রভাব, দুটো কিন্তু আলাদা শব্দ। একটু লক্ষ্য করলে দেখবে দুটোর অর্থে কিন্তু ভিন্নতা আছে। ভিন্নতা কখন হলো? যখন আমরা প্র শব্দাংশটি যোগ করলাম, অর্থাৎ এখানে কিন্তু শব্দের সম্প্রসারণ ঘটেছে। আরেকটি উদাহরণ দেখি চলো। ছায়া। ছায়ার আগে আমরা আপ শব্দাংশটি যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি? আবছায়া। এখন একটু চিন্তা করে দেখো, ছায়া আর আবছায়া এই দুটো শব্দের অর্থ কি এক? মোটেও না। এই দুটো শব্দের অর্থ কিন্তু এক না। আবছায়া শব্দটি দ্বারা আমরা কি বুঝি? ঈষৎ ছায়া, অল্প ছায়া, পুরোপুরি ছায়া পড়েনি এমন। অর্থাৎ দেখো তো, শব্দটি ক্রমাগত, অর্থাৎ এখানে অ উপসর্গটি ক্রমাগত অর্থে ব্যবহৃত হয়েছে। চলো আমরা আরো কিছু উদাহরণ দেখে নিই। আগাছা। আগাছা, এখানে আগাছার যে আ বাংলা উপসর্গ, এই আ বাংলা উপসর্গ দেখো এখানে ব্যবহার করার ফলে কি হয়েছে? নিকৃষ্ট বুঝিয়েছে। আগাছার আ এখানে নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। এখন দেখো অনাবৃষ্টি। এই যে অনাবৃষ্টি শব্দটি, এই অনাবৃষ্টির আগে আছে অনা বাংলা উপসর্গ। এখন এই যে অনা বাংলা উপসর্গটি, এই অনা বাংলা উপসর্গ দ্বারা আমরা এখানে কি বুঝছি? এখানে কিন্তু আমরা অনাবৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির অভাব। অর্থাৎ অনা এখানে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। অনামুখ। অনামুখর আগে আমরা দেখো এখানে উপসর্গ ব্যবহার করেছি অনা। এই যে অনা বাংলা উপসর্গটি আমরা ব্যবহার করলাম, এটা অনামুখ মানে কি? মানে হচ্ছে অশুভ, অর্থাৎ অনা এখানে অশুভ অর্থে ব্যবহৃত হয়েছে। আরেকটি উদাহরণ দেখি, আবছায়া। এই যে আবছায়া, হ্যাঁ, ছায়ার আগে আব বাংলা উপসর্গ আমরা যুক্ত করলাম। আবছায়া মানে কি? অস্পষ্ট, মানে ছায়া পুরোপুরি পড়েনি, অস্পষ্ট। এখানে আব বাংলা উপসর্গটি অস্পষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক তেমনি ইতিকথা, ইতিহাস। এই যে ইতি বাংলা উপসর্গটি আমরা যোগ করলাম, ইতি বাংলা উপসর্গটি কিন্তু পুরনো অর্থে ব্যবহৃত হয়েছে। তো আরো কিছু উদাহরণ আছে, যেমন ধরো পাতিহাস, পাতিলেবু। এখানে কিন্তু পাতি বাংলা উপসর্গ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। পাতিলেবু কি? ছোট লেবু। পাতি হাঁস মানে কি? ছোট হাঁস। অর্থাৎ এখানে ক্ষুদ্র অর্থে পাতি ব্যবহার করা হয়েছে। রাম ছাগল। এই যে এখানে রাম বাংলা উপসর্গটি আমরা ব্যবহার করলাম ছাগলের আগে, এখানে কিন্তু বড় অর্থে রাম ব্যবহার করা হয়েছে। রাম ছাগল, যখন আমরা ছাগল বলতে কিন্তু বড় ছাগল বোঝাই না, কিন্তু যখন আমরা রাম ছাগল বলি তখন কিন্তু আমরা বড় ছাগলকেই বুঝি, অর্থাৎ রাম এখানে বড় অর্থে বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে বাংলা উপসর্গ বাংলা শব্দের আগে বসবে। এই কথা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, বাংলা শব্দের আগে বাংলা উপসর্গ বসবে। এরকম আরো অনেক উদাহরণ তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে দেয়া আছে। তোমরা একটু মনোযোগ সহকারে সবগুলো উদাহরণ এবং উদাহরণগুলোর প্রয়োগ দেখে নিবে। এখন আমরা তৎসম উপসর্গ নিয়ে আলোচনা শুরু করি। তৎসম উপসর্গ 20টি। আমরা বাংলা উপসর্গ যেরকম 5টা 5টা করে অথবা 4টা 4টা করে লিখে মুখস্থ করেছি, তোমরা কিন্তু তৎসম উপসর্গ 4টা 4টা করে অথবা 5টা 5টা করে লিখে তারপর মুখস্থ করতে পারো। তো চলো এখন আমরা এই যে 20টি তৎসম বা সংস্কৃত উপসর্গ আছে এগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। প্র, পরা, অপসম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। এই যে 20টি তৎসম উপসর্গ আছে, তোমাদের মনে রাখতে হবে তৎসম উপসর্গ কিন্তু তৎসম শব্দের পূর্বে বসে। আমরা কিন্তু বাংলা উপসর্গের ক্ষেত্রেও এই কথাটা মনে রাখবো। বাংলা উপসর্গ বাংলা শব্দের পূর্বে বসবে এবং তৎসম উপসর্গ তৎসম শব্দের পূর্বে বসবে। এই পর্যায়ে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আ, সু, বি, নি। এই যে 4টা উপসর্গ, এই 4টা উপসর্গ কিন্তু আমরা বাংলা উপসর্গের ক্ষেত্রেও দেখেছিলাম, বাংলা 21 উপসর্গের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে আ, সু, বি, নি, এই 4টা উপসর্গ দেখা যায়। ঠিক তেমনি তৎসম বা সংস্কৃত উপসর্গের ক্ষেত্রেও তোমরা লক্ষ্য করবে আ, সু, বি, নি, এই 4টা উপসর্গ কিন্তু দেখা যায়। তো এখন আমাদের এইটা মাথায় রাখতে হবে আমরা কখন বুঝবো যে এটা বাংলা উপসর্গ বা কখন বুঝবো এটা
তৎসম বা সংস্কৃত উপসর্গ। তো এক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যখন বাংলা শব্দের পূর্বে আ সু বি নি এই চারটে উপসর্গ যুক্ত হবে তখন সেটি বাংলা উপসর্গ, এবং যখন তৎসম শব্দের পূর্বে আ সু বি নি এই চারটে উপসর্গ যুক্ত হবে তখন সেটি তৎসম উপসর্গ। তো চলো এখন আমরা তৎসম উপসর্গ কিছু উদাহরণ জেনে নিই। প্রসিদ্ধ, এই যে প্রসিদ্ধ শব্দটি, এই প্রসিদ্ধ শব্দের শুরুতে আমরা প্র উপসর্গ যুক্ত করেছি। যুক্ত হওয়ার ফলে কিন্তু প্রসিদ্ধ হয়ে গেল, অর্থাৎ আগে ছিল সিদ্ধ, যখন আমরা প্র উপসর্গ যুক্ত করলাম তখন হয়ে গেল প্রসিদ্ধ। এখানে কিন্তু প্র উপসর্গ খ্যাতি অর্থে বোঝানো হয়েছে। ঠিক তেমনি প্রসার, সার শব্দটির আগে যখন আমরা প্র উপসর্গ যুক্ত করলাম তখন দেখো এই প্র উপসর্গ যুক্ত হওয়ার ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রসার। প্রসার প্রসার প্রসারের আগে যে প্র উপসর্গটি আমরা যুক্ত করেছিলাম সেটা দ্বারা কিন্তু এখানে আধিক্য বুঝিয়েছে। ঠিক তেমনি দেখো প্রবেশ, এই যে বেশ শব্দটির আগে আমরা প্র উপসর্গ যুক্ত করেছি, এখানে কিন্তু প্র উপসর্গ গতি হিসেবে ব্যবহার হয়েছে। আমরা আরো কিছু উদাহরণ দেখে নিই। পরায়ণ, পরায়ণ শব্দটির শুরুতে আছে পরা তৎসম উপসর্গ। এখানে পরা তৎসম উপসর্গটি আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক তেমনি দেখো পরাজয়, পরাজয় শব্দটির আগে পরা তৎসম উপসর্গটি যুক্ত হয়েছে। এখানে পরা তৎসম উপসর্গটি বিপরীত অর্থে বোঝানো হয়েছে। আমরা সবাই জানি পরাজয় অর্থাৎ এই যে জয় শব্দটি, জয় শব্দটির বিপরীত শব্দ কিন্তু পরাজয়। ঠিক তেমনি দেখো দুর্ভাগ্য, দুর্দশা, এই শব্দগুলোর শুরুতে কিন্তু দূর তৎসম উপসর্গ ব্যবহৃত হয়েছে। এই যে তৎসম উপসর্গ দূর, এই দূর কিন্তু এখানে মন্দ অর্থে বুঝিয়েছে, মন্দ অর্থ বোঝানো হয়েছে। এরকম আরো অনেক উদাহরণ তোমাদের বইয়ে দেয়া আছে, তোমরা একটু মনোযোগ সহকারে সবগুলো উদাহরণ দেখে নিবে। এখন আমরা বিদেশি উপসর্গ নিয়ে আলোচনা করব। আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি, এই যে শব্দগুলো বাংলা ভাষায় প্রচলিত আছে এই শব্দগুলোর সাথে কিন্তু কিছু উপসর্গ প্রচলিত আছে। এই উপসর্গগুলোকে কিন্তু আমরা বলবো বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ কিন্তু অসংখ্য। বাংলা উপসর্গ যেমন ছিল 21টি, তৎসম উপসর্গ ছিল 20টি। তৎসম উপসর্গ আর বাংলা উপসর্গ এগুলো কিন্তু মোটামুটি আমরা জানি 21টি বা 20টি, কিন্তু এই যে বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ কিন্তু অসংখ্য। এটা কিন্তু কোনো নির্দিষ্টতা আমাদের জানা নেই। চলো এখন আমরা বিদেশি উপসর্গের প্রয়োগ জেনে নিই। প্রথমেই আমরা ফার্সি কয়েকটি উপসর্গের সাথে পরিচিত হই, যেমন ধরো কার, না, বদ। এই উপসর্গগুলো কিন্তু ফার্সি ভাষা থেকে এসেছে। চলো এই উপসর্গগুলোর উদাহরণগুলো জেনে নিই। কারখানা, কারসাজি, এই যে দুটো শব্দ কারখানা এবং কারসাজি, কারখানা শব্দের শুরুতে কার ফার্সি উপসর্গ এবং কারসাজি শব্দের শুরুতে কার ফার্সি উপসর্গ। তোমরা একটু লক্ষ্য করবে এই যে কারখানা কারসাজির শুরুতে কার ফার্সি উপসর্গ অর্থাৎ কার বিদেশি উপসর্গ যুক্ত হলো। এখানে কিন্তু কারখানা বা কারসাজি কার কাজ অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা আরেকটি ফার্সি উপসর্গ জানি না, এই না ফার্সি উপসর্গটির উদাহরণ দিই আমরা নারাজ। এই যে নারাজের শুরুতে না উপসর্গটি আছে, এই না উপসর্গটি কিন্তু না অর্থে ব্যবহৃত হয়েছে। তেমনি বদ, বদ কিন্তু একটি ফার্সি উপসর্গ। চলো বদের উদাহরণ দেখে নিই। বদ মেজাজ, বদমাস, দুটো শব্দের শুরুতেই কিন্তু বদ দেয়া আছে। এই যে বদ মেজাজ বা বদমাস, এখানে যে বদ ফার্সি উপসর্গটি ব্যবহৃত হয়েছে এটা কিন্তু মন্দ অর্থে। বদ মেজাজ বা বদমাস এটা কিন্তু মন্দ অর্থে আমরা বুঝি। এখন আমরা বিদেশি উপসর্গের ক্ষেত্রে আরবি উপসর্গ সম্পর্কে জেনে নিই। তো আরবি উপসর্গের কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। আম, খাস, গড়। এই যে আম আরবি উপসর্গটি,
এই আম আরবি উপসর্গটির উদাহরণ হচ্ছে আম দরবার। এই যে দরবারের শুরুতে আম উপসর্গটি যুক্ত হলো, এখানে কিন্তু আম দরবার আম উপসর্গটি সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক তেমনি খাস মহল, খাস কামরা, এটা শুরুতে আছে খাস আরবি উপসর্গ। এখানে খাস আরবি উপসর্গটি কিন্তু বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক তেমনি গড়, গড় উপসর্গ দ্বারা আমরা একটি উদাহরণ দেখে নিই। গড় মিল, এখানে মিলের আগে যে গড় আরবি উপসর্গ অর্থাৎ বিদেশি উপসর্গ আমরা যোগ করলাম, এখানে কিন্তু গড় অভাব অর্থে বোঝানো হয়েছে, অর্থাৎ গড়মিল, গড়মিলের গড় এখানে অভাব অর্থ বুঝিয়েছে। তো চলো এখন আমরা কিছু ইংরেজি উপসর্গের সাথেও পরিচিত হয়ে নেই। ফুল, হাফ, হেড। ফুল উপসর্গটি ইংরেজি উপসর্গ। তো এই যে ফুল উপসর্গটি আছে, এই উপসর্গ দ্বারা কিন্তু আমরা অনেকগুলো উদাহরণ দিতে পারি। যেমন ধরো ফুল হাতা, ফুল শার্ট। এই যে ফুল হাতা এবং ফুল শার্ট, এটা শুরুতে আছে ফুল বিদেশি উপসর্গ অর্থাৎ ইংরেজি উপসর্গ। এখানে ফুল হাতা বা ফুল শার্টের ফুল কিন্তু পূর্ণ অর্থে বোঝানো হয়েছে। আরেকটু উদাহরণ দেখি, হাফ। হাফ উপসর্গের উদাহরণগুলো এমন, হাফ হাতা, হাফ প্যান্ট। এই যে হাফ হাতা এবং হাফ প্যান্ট, এটা শুরুতে হাফ বিদেশি উপসর্গ যুক্ত হয়েছে বা ইংরেজি উপসর্গ যুক্ত হয়েছে। এই যে হাফ, এখানে কিন্তু আধা অর্থে বোঝানো হয়েছে। হাফ হাতা, হাফ প্যান্ট, এগুলো দ্বারা কিন্তু আমরা আধা আধা বুঝি। আরেকটি দেখো হেড। হেড উপসর্গের দ্বারা আমরা দুটো উদাহরণ দেখি, হেডমাস্টার এবং হেড অফিস। এই যে হেডমাস্টার এবং হেড অফিসের শুরুতে হেড বসানো হয়েছে, এই হেড দ্বারা কিন্তু প্রধান বোঝায়। তোমরা সবাই জানো হেডমাস্টার আমাদের স্কুলের বা আমাদের কলেজের যিনি প্রধান থাকেন তাকে আমরা হেডমাস্টার বলি। হেড অফিস, আমাদের অফিসের যে প্রধান অফিসটা থাকে তাকে আমরা হেড অফিস বলি, অর্থাৎ এখানে প্রধান বোঝানো হয়েছে। তো চলো এখন আমরা উর্দু বা হিন্দি উপসর্গ নিয়ে আলোচনা করি। এই যে উর্দু বা হিন্দি উপসর্গের একটা উদাহরণ আছে হর। এই হর উপসর্গের দ্বারা আমরা কিছু উদাহরণ দেখে নেই। হর হামেশা, হর কিসিম। এই যে হর হামেশা বা হর কিসিমের হর যুক্ত হয়েছে প্রথমেই, এই হর কিন্তু প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়েছে। এরকম আরো অনেক উদাহরণ তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে দেওয়া আছে। তোমরা কিন্তু বাসায় বসে খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা উদাহরণ পড়ে নিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের কিছু বাড়ি কাজ দিচ্ছি। এই বাড়ি কাজগুলো অবশ্যই স্কুল খোলার পর তোমার যে শ্রেণী শিক্ষক আছে সেই শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। নিচের কোনটি কোন ধরনের উপসর্গ? আমি কিছু শব্দ দিচ্ছি, শব্দগুলো তোমরা লিখে নাও। অচিন, অঘাচণ্ডী, আননী, আর্নয়ন, কদাকার, প্রতাপ, অপবাদ, অপমৃত্যু, নিবারণ, বিশুদ্ধ, কারচুপি, বেতার, বিপদ, সঠিক, লাপাত্তা, গড়রাজি, হেড মৌলবী। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো থেকে তোমরা আলাদা করবে কোনটা তৎসম উপসর্গ, কোনটা বিদেশি উপসর্গ, কোনটা বাংলা উপসর্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুস্থ থাকো, ভালো থাকো এবং সরকারি নির্দেশ অনুযায়ী ঘরে থাকো।